জীবনের চেয়ে প্রিয় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এগেনস্টে বক্তব্য দেওয়া মানুষকে তো আপনাকে কোনো না কোনোভাবে প্রতিহত করতেই হবে। তো এই জায়গাটা থেকে আমি মনে করি যে এটা অবশ্যই একটা নৈতিক ভিত্তি আছে এবং সবচেয়ে বড় কথা, সে একটা অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী ছিল। আওয়ামী লীগ যখন ৭১-এ এদেশের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন সময় ভূমিকা রাখছে, সেখানেও সে শেখ মুজিবের এগেনস্টে ট্যাঙ্কের উপর উঠে নাচছে। ট্রেন স্টেশন থেকে তারা আমাকে অ্যারেস্ট দেখিয়েছিল, কিন্তু বেসিক্যালি তারা আমাকে এয়ারপোর্ট থেকে ধরেছিল এবং এরপরে আমি বেশ কয়েকদিন গুম ছিলাম। আমি আমির হামজা শাতিল, নেশায় এবং পেশায় আর্কিটেক্ট। সাথে বলতে পারেন যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সমর্থক এবং বন্ধু। আর এর বাইরে আমার পেশায় আমি একজন দুগ্ধ এবং গরুর খামারি। আমি বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে 2013 সালের সেপ্টেম্বরের 9 তারিখে হাসানুল হক ইনু তখন তথ্যমন্ত্রী ছিলেন। উনি লন্ডনে যান আপনার রাষ্ট্রীয় সফরে। তো ওখানে যে উনি বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রাম তথা বেশ কয়েকটা টেলিভিশন চ্যানেলে টক শো করেন এবং সেখানে সবচেয়ে বড় যে বিষয়গুলি ছিল যে উনি তো আসলে জাসদের নেতা। তো উনি বিভিন্ন জায়গায় বলতে থাকেন যে আওয়ামী লীগ জাসদের 20,000 লোককে হত্যা করছে, জাসদও আওয়ামী লীগের 10 থেকে 12,000 মানুষকে হত্যা করছে, কিন্তু উনাকে ব্যক্তিগতভাবে কেউ কোনোদিন স্পর্শ করতে পারেনি। উনি উনার মানে স্পর্শের বাইরের মানুষ, বা ওনাকে আসলে কখনো এর কনসিকুয়েন্স ফেস করতে হয়নি, বা উনি এত ক্ষমতাশালী মানুষ যে উনি আসলে আওয়ামী লীগের এত বড় ক্ষতি করার পরেও আওয়ামী লীগ ওনাকে মেনে নিতে বাধ্য হয়েছে ওনার প্রভাবের কারণে। আমাদের মূল প্রতিবাদের বিষয় ছিল দুইটা। একটা হচ্ছে উনি তথ্যমন্ত্রী থাকাকালীন সময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম সম্পর্কে অনেকবার বহু কটূক্তি করেছেন, এবং অ্যাজ ওয়েল অ্যাজ উনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাট দ্যাট টাইম জনাব তারেক রহমানের এগেনস্টে বিভিন্ন রকম মিথ্যা এবং বানোয়াট বক্তব্য দিতেন। তো অ্যাজ এ মুসলিম এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক যে আরেকজন মুসলিম সে আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করতেছেন এবং কেউ এটা বলছে না। এবং তার একটা ধারণা ইনুর যে সে বাংলাদেশের এমন একজন কেউ হয়ে গেছেন যে তাকে আসলে আওয়ামী লীগের মতো প্রতাপশালী দলকেও মেনে নিতে বাধ্য হয়েছে তাকে, যে সে আওয়ামী লীগ যখন ৭১-এ এদেশের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন সময় ভূমিকা রাখছে, সেখানেও সে শেখ মুজিবের এগেনস্টে ট্যাঙ্কের উপর উঠে নাচছে, এরপরেও আওয়ামী লীগ থেকে মেনে নিচ্ছে। তো সে এমন একটা কেউ যাকে আসলে কেউ কিছু করতে পারে না। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এই ভদ্রলোককে আসলে পার্সোনালি অ্যাসল্ট করা ছাড়া তার এই গর্বের জায়গাটাকে ধ্বংস করার সুযোগ নেই। এবং সরকারের তথ্যমন্ত্রী হিসেবেও তখন এটা আমাদের একটা প্রতিবাদ যে আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা, আওয়ামী লীগের বিএনপির প্রতি ইসলামের বিরুদ্ধে তাদের যে কন্টিনিউয়াস প্রোপাগান্ডা, এটা নেতৃত্ব তখন হাসানুল হক ইনু দিত। সো আমাদের নৈতিকতার জায়গা এবং মুসলিম হিসেবে প্রতিবাদের জায়গা থেকেই মূলত তার প্রতি এই আপনার মনে করেন এই অ্যাসল্টটা করা। আসলে এটা অবশ্যই আইনগত দিক দিয়ে দেখলে এটা কিছুটা হয়তো বিতর্ক জন্ম দিতে পারে, কিন্তু একজন মুসলিম হিসেবে আপনার জীবনের চেয়ে প্রিয় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এগেনস্টে বক্তব্য দেওয়া মানুষকে তো আপনাকে কোনো না কোনোভাবে প্রতিহত করতেই হবে। তো এই জায়গাটা থেকে আমি মনে করি যে এটা অবশ্যই একটা নৈতিক ভিত্তি আছে এবং সবচেয়ে বড় কথা, সে একটা অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী ছিল। সেই অবৈধ মন্ত্রীকে আপনার কোনো না কোনো উপায়ে প্রতিহত করাটা আপনার ইমানি দায়িত্ব, এবং জনগণ হিসেবে আপনার প্রতিবাদের জায়গাটা জারি রাখাটা জরুরি। তার বেশ কয়েকটা রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল, এমবাসিতে প্রোগ্রাম ছিল, ওখানে যে সে ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় ওখানকার একাধিক গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন সেন্সিটিভ মানুষের সাথে মিটিং করেছে আমরা জানতে পারি, এবং আমরা তাকে 2 দিন আগে থেকেই ফলো করছিলাম যে সে কোথায় যাচ্ছে। তো আমাদের সাথে যখন প্রোগ্রাম আমরা ওনাকে পাই, উনি তখন এটিএন বাংলায় লাইভ টক শোতে অংশ নিচ্ছিলেন। তো টক শোর মাঝখানে যে বিরতির সময়, সেই সময়টাতে উনি এটিএন বাংলার রিসিপশনে বসেছিলেন। তো আমাদের সোর্স আমাদেরকে জানায় যে এই ভদ্রলোক এখানে আছে, এবং উনি এটিএন বাংলাতে বসে তখনই বিভিন্ন রকমের উস্কানিমূলক বক্তব্য, যে আমাকে কে কী করবে, বা এখানে
তারেক রহমান সাহেব দীর্ঘদিন বিদেশে আছেন, সে কীভাবে লন্ডনে আছেন, এবং এখানে বসে তারেক রহমান সাহেবের এগেনস্টে একটা জনমত তৈরি করার চেষ্টা করছিলেন। তো সেই সময়ই আমরা মূলত ওনাকে ওখানে পাই এবং আমরা আমাদের যে কর্তব্য যেটা আমরা মনে করেছি সেই সময় সেটা আমরা পালন করেছি। বেসিক্যালি আমাদের 2টা গাড়িতে 8 জন লোক ছিল। আমরা প্রথমে 2 জন আসলে আমাদের একটা পরিকল্পনা ছিল যে আমাদেরকে দেখে সে যেন পালিয়ে যেতে না পারে। এই জন্য প্রথমে আমাদের 2 জন সহযোগী গেটে অবস্থান নেন। দ্বিতীয় পর্যায়ে যারা আছে সেটা হচ্ছে এটিএন বাংলার প্রেমিসিস একটা সিকিউরড এরিয়া। সো আমরা গাড়ি নিয়ে ঘটনা ঘটানোর পরে নির্বিঘ্নে যাতে বের হয়ে যেতে পারি, এই জন্য এটিএন বাংলার মেইন গেটে 2 জন অবস্থান করেন এবং আমরা বেসিক্যালি 2 জন, আমি এবং আব্দুর রহিম, যিনি পরবর্তীতে ইউকে যুব দলের প্রেসিডেন্ট হয়েছিলেন, আমরা 2 জনই মূলত তাকে কি বলা যায় যে তার সাথে বোঝাপড়া করার উদ্দেশ্যে আমরা ওই রুমে প্রবেশ করি এবং তারপরের ঘটনা তো আপনারা ভিডিওতে দেখেছিলেন। ওনার সাথে ওনার স্ত্রী ওখানে অবস্থান করছিলেন। আমরা একটা জিনিস এত কিছুর পরেও খেয়াল রাখি যে কোনোভাবেই যেন আমাদের দ্বারা আমাদের টার্গেটের বাইরে মহিলা বা অন্য কেউ অ্যাটাক না হন বা হ্যারাস না হন। আপনি ভিডিও দেখলে দেখতে পারবেন যে ওনার স্ত্রী সামনে চলে আসার পরেও আমরা চেষ্টা করেছি তাকে সেভ করে শুধুমাত্র আমাদের যে টার্গেট তাকে তার মেসেজটা পৌঁছে দিতে। ওনাকে মারার পরে বেসিক্যালি যেটা হয়েছে, ভিডিওতে আপনারা সিসিটিভিতে যতটুকু দেখেছেন, এরপরে আমরা আসলে ওই জায়গা থেকে চলে আসি। কারণ আপনি জানেন যে ব্রিটিশ পুলিশের রেসপন্স টাইম বিলো 3 মিনিট। সো ব্রিটিশ পুলিশকে 999-এ কল দিলে ওরা 3 মিনিটের ভিতরে চলে আসে। সো যেহেতু ব্রিটিশ ল বেশ শক্তিশালী এবং তাদের এই বিষয়টা নিয়ে তারা বেশ কনসার্ন হতে পারে এই চিন্তা করে আমরা ওখানে এই আমাদের প্রতিবাদ জারি হওয়ার পরে আর খুব বেশি সময় অপেক্ষা করিনি। এরপরে উনি একটা হসপিটালে, বেসরকারি হসপিটালে লোকালি যে চিকিৎসা নেন এবং তার পরবর্তীতে উনি আর কোনো প্রোগ্রাম বা ওপেন কোনো টক শো বা অন্য কোনো কিছু ওই দেশে করেননি এবং রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন। এবং এর সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জানে যে ইনু লন্ডনে ইনসাল্টেড হয়েছে বা ইনুকে লন্ডনে জুতা পেটা করা হয়েছে এবং তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, তখনই উনি আনঅফিসিয়ালি জানিয়ে দেন যে এই তথ্যমন্ত্রীকে উনি আর সিটে রাখছেন না। এবং তার পরবর্তীতে আপনারা দেখবেন যে উনি কিন্তু এরপরে আর মন্ত্রী হতে পারেননি এবং শেষ পর্যায়ে এসে উনি এমপিও হতে পারেননি শেষবারে এসে। কারণ আসলে তার যে মন গড়া ইমেজ তৈরি করা ছিল মানুষের কাছে যে জাসদের নেতা হিসেবে উনি অবিসংবিদিত বা জাসদের নেতা হিসেবে ওনাকে যে আসলে টাচ করা যায় না, উনি যে আসলে বিশাল এক ক্যাডার বাহিনী পালেন, এগুলি টোটাল জিনিসটাই যে ভুয়া, এই জিনিসটা প্রমাণিত হয়েছে এটা দিয়ে। আমরা আসলে উই আর ফ্রেন্ডস অফ বিএনপি। আমাদেরকে আপনি বিএনপির বন্ধু বলতে পারেন, কারণ আমরা কখনোই সরাসরি বিএনপির কোনো পদ হোল্ড করিনি। ব্যক্তিগতভাবে আমরা তারেক রহমানকে পছন্দ করি। আমরা মনে করি যে বাংলাদেশের শেষ আশা ভরসার জায়গা এটা। কারণ আপনি দেখবেন যে তারেক রহমানের যে লিগেসি, ওনার বাবা এদেশের সেনাপ্রধান ছিলেন, এদেশের রাষ্ট্রনায়ক ছিলেন, এদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা উনি করেছেন, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, প্রত্যক্ষ যোদ্ধা। আপনি বাংলাদেশ আওয়ামী লীগে একজন লোক দেখাতে পারবেন না যে ভদ্রলোক স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে বা পরবর্তী কোনো সময় স্বাধীনতার পক্ষের কোনো ভূমিকা নিয়েছে। বাট জিয়াউর রহমান ইজ সাচ এ গাই, যিনি স্বাধীনতার প্রথম প্রহরেই অস্ত্র তুলে নিয়েছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এর পরবর্তীতে বাংলাদেশের যতগুলি ক্রাইসিস মোমেন্ট আসছে সবসময় উনি সামনে এগিয়ে আসছেন এবং বাংলাদেশের মানুষ ওনাকে তাদের মাথার তাজ করে সেনাপ্রধান বানিয়েছেন, রাষ্ট্রপ্রধান বানিয়েছেন। পরবর্তীতে প্রেসিডেন্ট হয়ে উনি অ্যাসাসিনেটেড হন। এরপরে ওনার স্ত্রী বেগম খালেদা জিয়া, উনিও একদম একজন স্বাভাবিক সাধারণ গৃহবধূ থেকে শুধুমাত্র বাংলাদেশের মানুষের প্রতি জিয়াউর রহমানের যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনের কারণেই উনি পরবর্তীতে রাজনীতিতে এসে প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন। একজন সাধারণ গৃহবধূ পৃথিবীর কোনো দেশে রাজনৈতিক ট্র্যাক রেকর্ড ছাড়া হঠাৎ করে রাজনীতিতে এসে অল্প সময়ের ব্যবধানে প্রধানমন্ত্রী হয়েছেন, এটার নজির কোথাও নাই। এর পরবর্তীতে আপনি দেখবেন যে তারেক রহমানের যে লিগেসির কথা বলছিলাম, যে উনি ওনার বাবাকে রাষ্ট্র পরিচালনা করে দেখছেন, ওনার মাকে রাষ্ট্র পরিচালনা করতে দেখছেন এবং এর পর্যায়ে উনি নিজে একটা সময় এই দলকে লিড করা শুরু করেছেন। সো সেই হিসেবে তারেক রহমানকে আমরা মনে করি যে এই লোকটাই আসলে বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতিতে খুব জরুরি। কারণ বাংলাদেশের যে একটা অপোনেন্ট রাজনৈতিক শক্তি বা স্বাধীনতা
কে বিক্রি করে যে রাজনৈতিক দলটা, এরা আসলে কখনোই সত্যিকারে ৭১ সালে স্বাধীনতার যুদ্ধে কোনো রকম কন্ট্রিবিউট করেনি। বরং তারেক রহমানের ফ্যামিলি স্বাধীনতার সময় সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন করেছেন এদেশে। তো উনি যদি বাংলাদেশের রাষ্ট্রনায়ক কখনো হতে পারেন, তো তখন আসলে বাংলাদেশের মানুষ আমার মনে হয় যে একজন মুক্তিযোদ্ধার সন্তানের, প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানের হাত ধরে সুশাসন পাবে। তো আমরা এই জন্যই আসলে চাই যে সাধারণ মানুষ হিসেবে, বিএনপির বন্ধু হিসেবে, যে তারেক রহমান সাহেব রাজনীতিতে ভালো করেন। তো সেই জায়গা থেকে আসলে আমরা বিএনপিকে সাপোর্ট করি। আমরা বলতে পারেন যে আমরা বিএনপির এক প্রকার বন্ধু, কিন্তু সরাসরি রাজনৈতিক কর্মী নয়। একটা এমন সিচুয়েশন ক্রিয়েট করা হয়, কারণ আপনি জানেন যে ইনু তখন মন্ত্রী ছিলেন। এমন একটা সিচুয়েশন ওখানে ক্রিয়েট করা হয় যে আমি আসলে আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে, প্রায় মেয়াদ শেষ হয়ে গেছিলো, আমার ভিসার মেয়াদ বাকি ছিল ৩ বছর, কিন্তু পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় 2013 সালের সেপ্টেম্বরের দিকে। তো আমি 2013 সালের অগাস্টে দেশে আসতে বাধ্য হই, কারণ আমাকে এমবাসি থেকে জানিয়ে দেওয়া হয় যে আপনি ইংল্যান্ডে আপনার পাসপোর্ট রিনিউ করতে পারবেন না। সো ডেফিনেটলি আই হ্যাড টু কাম টু বাংলাদেশ। আমাদের বাংলাদেশে আসতে হয়েছে, এবং একটা ওই সেম টাইমে আমার বাবা হার্টের পেশেন্ট ছিলেন, উনি বেশ অসুস্থ হয়ে পড়েন। সো আমি বাধ্য হই বাংলাদেশে আসতে। তো বাংলাদেশে আসার পরে আসলে আমি যখন এয়ারপোর্ট থেকে দেশে আসি, তখন একটা কৌশলে আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে যেতে পেরেছিলাম, কিন্তু যখন আমি ফেরত যাচ্ছিলাম আমার এই অফিসিয়াল কাজ শেষ করে, তখন আমাকে বেসিক্যালি এয়ারপোর্টের মুখে আটক করা হয়। ডিজিএফআই এবং তৎকালীন ডিবি আমাকে এয়ারপোর্টের মুখে, রেললাইন ট্রেন স্টেশন থেকে তারা আমাকে অ্যারেস্ট দেখিয়েছিল, কিন্তু বেসিক্যালি তারা আমাকে এয়ারপোর্ট থেকে ধরেছিল। এবং এরপরে আমি বেশ কয়েকদিন গুম ছিলাম। তারপরে পত্রপত্রিকায় নিউজ হওয়ার পরে তারা আমাকে পুলিশের সামনে বা প্রত্যক্ষ ইয়েতে নিয়ে আসে। এরপরে বেশ কিছু মামলায় আমাকে দেয়া হয়, যে সময়গুলিতে আমাকে প্রায় 41টা মামলাতে শোন অ্যারেস্ট দেখানো হয়েছিল। তো আল্লাহর রহমত, যে মামলাগুলিতে আমাকে শোন অ্যারেস্ট দেখানো হয়, এই টোটাল সময়টা আমি দেশের বাইরে ছিলাম। তো তারা মাত্র আসলে 5টা মামলাতে তারা আমাকে চার্জ গঠন করতে পেরেছিল, বাকি মামলাগুলোতে পারেনি, বিকজ তাদের জানা ছিল না যে আমি কখন দেশে এসছি বা আসিনি। তো তারা সমস্ত মামলা গড়পড়তায় যেভাবে মামলা দেয়, এইভাবে মামলা তারা দিয়ে গেছে। যখন আমি কোর্টে আমার পাসপোর্ট হাজির করছি, যেই সময় আমি দেশে ছিলাম না, তখন তারা আমাকে এই মামলাগুলি থেকে অব্যাহতি দেয়নি, চার্জশিটে হয়তো বাদ দিয়েছে। কিন্তু কিছু কিছু মামলা যে জায়গাগুলি সেন্সিটিভ, তখন তারা আমাকে বলেছে, এই সমস্ত কোনো মামলার সাথে আমি জড়িত না, বাট বলেছে যে আমি বিদেশ থেকে অর্থের যোগান দিয়েছি বা আমি নির্দেশ দিয়েছি। কোনো কোনো ক্ষেত্রে বলেছে যে আমি সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, যদিও আমি দেশেই ছিলাম না তখন। তো একটা পর্যায়ে এই 24শে জুলাইয়ের পরে আসলে মামলাগুলি নিষ্পত্তি হওয়া শুরু করেছে। 2টা মামলাতে এখনও কোনো রেজাল্ট হয়নি, বাট বাকি মামলাগুলি আলহামদুলিল্লাহ নিষ্পত্তি হয়েছে। আমি ওখানে অ্যারেস্ট হওয়ার পরে আমাকে বিভিন্ন মিথ্যা মামলায় প্রায় 11 মাস কারান্তরীণ ছিলাম। এর ভিতরে সবচেয়ে দুঃখজনক ছিল যে আমাকে এক একটা মামলায় 10 দিন, 8 দিন, 7 দিন করে রিমান্ডে নিয়ে 28 দিন আমাকে জেআইসিতে, জয়েন্ট ইন্টারোগেশন সেলে রাখা হয়েছিল। এবং তখন আমাকে তারেক রহমান সম্পর্কে বিভিন্ন রকম প্রশ্ন করা হতো, বিএনপি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হতো। কিন্তু একটু আগেই আমি আপনাকে ক্লারিফাই করেছি যে আমি আসলে বিএনপির পোস্টধারী কোনো নেতা না। আপনি আমাকে বিএনপির বন্ধু বা বিএনপির সহমর্মী, সহযোগী বলতে পারেন। সো আমি পুলিশের কাছে তখন যতবারই বলেছি যে ব্যক্তিগতভাবে আমি হয়তো তারেক রহমানকে চিনি বা ওনার সাথে মেলামেশা বা যোগাযোগ আছে, কিন্তু আমি বিএনপির কোনো পোর্টফোলিও হোল্ড করি না। বাট তারপরেও তারা আমাকে বিভিন্ন সময় তারেক রহমান, জুবাইদুর রহমান এবং বেগম খালেদা জিয়া সম্পর্কে অনেক অবান্তর এবং অসামঞ্জস্য প্রশ্ন করেছেন, যেগুলির উত্তর আমার জানার কথা না বা আমি জানতাম না। এবং আমি প্রায় 11 মাস পরে জেল থেকে বের হই। এরপরে আমাকে বিভিন্ন মামলায় জামিন হয়ে যাওয়ার পরে 4 বার আমি জেল গেটে অ্যারেস্ট হই। বের হওয়ার পরে আবার জেল গেট থেকে অ্যারেস্ট করে নতুন মামলা দিত। তখন বাধ্য হয়ে আমি খুলনায় একটা মিথ্যা, মানে আমার ফ্যামিলি আমাকে, আমার নামে মামলা করে খুলনাতে। সেই মামলায় আমি জেল ট্রান্সফার হয়ে খুলনায় যাই, এবং আমি যখন খুলনায় যাই, যাওয়ার আগেই আমার ফ্যামিলি ওই মামলাটা প্রত্যাহার করে। ফলে আমি খুলনা জেল থেকে মামলাবিহীন অবস্থায় বের হয়ে পালিয়ে যেতে সক্ষম হই। এরপরে 2018 সালের ইলেকশনের আগেও সরকার আমাকে অ্যারেস্ট করে দীর্ঘদিন জেলে রেখেছে। 2023 সালের যে ইলেকশন, সেই ইলেকশনের 28 অক্টোবরের আগেও আমি অ্যারেস্ট হই, এবং সেখানেও আমি লম্বা সময় জেলে ছিলাম। এবং এর মাঝেও বিভিন্ন সময়ে, মামলা চলাকালীন সময়ে জামিন ক্যান্সেল করে একাধিকবার তারা আমাকে জেলে পাঠিয়েছে।